এবার আমাদের আরো গভীরভাবে ভাবতে হবে। ভালো একটা প্ল্যান বানাতে হবে, নাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ গুরু, আমরা যদি কোনোভাবে ওই মালিকের মেয়েটাকে আনতে পারি তাহলে তো অনেক লাভ হবে। তারপর ওর বাবার কাছে অনেক টাকা চাইবো। আমরা হলাম এখানকার বড় কিডন্যাপার। আমরা এমন ভাবে ওই মেয়েটাকে কিডন্যাপ করব, কেউ বুঝতেই পারবে না। হ্যাঁ গুরু, আপনি ঠিক বলেছেন। এরপর তারা কথা বলতে লাগলো। হাবুরা যেখানে থাকতো সেখানে এক লোক ছিল। সে ছিল অনেক ধনী। তার কাছে ছিল অনেক টাকা পয়সা। আরেকটি ছোট মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল রূপা। সে তার মেয়েকে অনেক ভালোবাসতো। বাবা, আমি একটু বাইরে যেতে চাই, আমাকে একটু নিয়ে যাও। কিন্তু মা, আমি তো এখন অনেক ব্যস্ত। তোমার সাথে তোমার 2-3 জন আঙ্কেল যাবে, তুমি কোনো চিন্তা করো না মা। ঠিক আছে বাবা। এরপর রূপা সেই লোকগুলোর সাথে বাহিরে গেল। বাইরে ঘোরাঘুরি করে বিকেল বেলা বাড়িতে এলো। রূপার সাথে সবসময় অনেকেই থাকতো। রূপাকে হাবুর স্কুলে ভর্তি করে দেয়া হয়। আর রূপাকে স্কুলে নিয়ে যাওয়া হতো, আবার নিয়ে আসা হতো। এসব দেখে কিডন্যাপেরা বলতে লাগলো, এই মেয়ের সাথে তো কেউ না কেউ অবশ্যই থাকে। আমরা তাহলে এই মেয়েটাকে কিডন্যাপ করব কিভাবে? সেটাই তো ভাবছি। তবে আমাদের সবসময় মেয়েটাকে নজরের উপর রাখতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। আর একদিন রূপা তার বাবাকে বলে, বাবা, আমি এখন থেকে একাই স্কুলে যেতে চাই। আমার সাথে তুমি সবাইকে পাঠিয়ে দাও। এটা আমার একদম পছন্দ না। তোমার যেন কোনো ক্ষতি না হয়, তুমি যেন সুরক্ষিত থাকো। আর আমাদের অনেক শত্রু আছে মা, তারা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। না বাবা, আমার কিচ্ছু হবে না। তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করছো। আজকের পর থেকে আমি একাই স্কুলে যাব আর একাই আসব। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে তাই হবে। তুমি এখন থেকে একাই যাবে আর আসবে। এ কথা শুনে রূপা অনেক খুশি হয়ে গেল। আর একদিন রূপা স্কুলে একাই যেতে লাগলো। রূপাকে একাই যেতে দেখে কিডন্যাপের লোকগুলো বলতে লাগলো, দেখেন গুরু, ওই মেয়েটা একাই যাচ্ছে। আজ তাহলে মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এটাই সুযোগ, চল তাহলে। এরপর তারা রূপার কাছে যায় আর রূপাকে গিয়ে বলতে থাকে, এই যে মা, আজ তোমাকে স্কুলে যেতে হবে না, তুমি আমাদের সাথে বাসায় চলো। কিন্তু আপনারা কারা? আগে তো আপনাদের কখনো দেখিনি। আপনাদের সাথে আমি কেন যাব? আমরা তোমাদের বাসায় নতুন কাজে এসেছি। এবার চলো, তোমার বাবা তাড়াতাড়ি যেতে বলেছে, তোমায় নিয়ে বাইরে যাবে। এ কথা বলে তারা মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটা রুমে মেয়েটাকে বেঁধে রাখে। এ কি, তোমরা আমাকে বেঁধে রেখেছো কেন? কারা তোমরা? আমার মা বাবা কোথায়? আমি আমার মা বাবার কাছে যাব। বাচ্চা, বেশি কথা বলতে নেই। আমরা হলাম কিডন্যাপার, তোমাকে কিডন্যাপ করেছি। আর এবার তোমার বাবার কাছে লাখ লাখ টাকা নিব। হা 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 হা। বাবা, বাঁচাও আমাকে। মন্টু, ওর বাবার কাছে ফোন দে, আমি কথা বলবো। এই যে মিস্টার, আপনি যদি আপনার মেয়েকে বাঁচাতে চান তাহলে 5 লক্ষ টাকা আমাদের দিয়ে দিন, নয়তো আপনার মেয়েকে আমরা মেরে ফেলবো। তোমরা কি বলছো? কারা তোমরা? আমরা হলাম কিডন্যাপার। আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। টাকা দিয়ে মেয়েকে উদ্ধার করতে চাইলে তাড়াতাড়ি আপনার বাড়ির পাশে যে জঙ্গল আছে ওখানে চলে আসেন। শুধু একাই চলে আসবেন, একাই। এ কথা বলে হিরো ফোনটা কেটে দিল। আর গোপাল চারদিকে মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। কিন্তু এ খবর স্কুলের মাস্টারের কাছে চলে যায়। তখন সেই মাস্টার ক্লাসের সবাইকে এ খবর জানিয়ে দেয়। আমাদের মালিকের মেয়ে রূপা আজ স্কুলে আসেনি। তোমরা কি জানো সে কেন স্কুলে আসেনি? না স্যার, আমরা তো জানি না। আমি এইমাত্র খবর পেলাম, রূপাকে কিডন্যাপাররা ধরে নিয়ে গেছে। আর রূপার বাবার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছে। আর রূপার বাবাকে একাই ওই জঙ্গলে যেতে বলেছে।
এসব আপনি কি বলছেন স্যার? না না, ওদের হাতে 5 লক্ষ টাকা দেওয়া যাবে না। এবার আমাকে কিছু একটা করতে হবে। আমি আসছি স্যার। হাবু, তুমি আবার কোথায় যাচ্ছ? রূপাকে উদ্ধার করতে। কথা বলে হাবু সেখান থেকে চলে গেল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। আর রূপার বাবাও 5 লক্ষ টাকা নিয়ে জঙ্গলে গেল আর সেই টাকা কিডন্যাপের হাতে দিতে লাগলো। তখনই হাবু দৌড়ে সেই ব্যাগ নিজের হাতে নিল। এই ছেলে, কে তুমি? তুমি আমাদের টাকা নিলে কেন? তাড়াতাড়ি টাকা ফেরত দাও। বাবা হাবু, তুমি এখানে? আমার মেয়ে যে বিপদে আছে, তুমি টাকাটা ওনাদের কাছে দিয়ে দাও। না না আঙ্কেল, আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। আপনি কোনো চিন্তা করবেন না। এই, তোরা মেয়েটাকে নিয়ে আয়, টাকা না দিলে আমরা মেয়েটাকে মেরে দিব। এরপর তারা রূপাকে নিয়ে আসে। রূপা তার বাবাকে দেখে জোরে জোরে ডাকতে থাকে, বাবা বাবা, তোমার কাছে আমাকে নিয়ে যাও বাবা। তোর বাবা আমাদের কোনো টাকা দেয়নি, তাই তুই আর ওদের কাছে যেতে পারবি না, তোকে আমরা মেরে ফেলবো। এরপর সে কিডন্যাপের দল ছুরি নিয়ে রূপাকে আঘাত করতে যাবে। তখনই হাবু লাফ দিয়ে ছুরিটা ফেলে দেয়। এরপর হাবুর সাথে তাদের মারামারি লেগে যায়। হাবুও তাদের কাছে মার খায়। এক পর্যায়ে হাবু তাদের অনেক মারে আর তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাবা হাবু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিক আছি। রূপা, তুই ঠিক আছিস? হ্যাঁ রে হাবু, আমি ঠিক আছি। তোর মতো এমন সাহসী বন্ধু পেয়ে আমি অনেক খুশি। আর বাবা, আমি দুঃখিত, আমি তোমার কথা শুনিনি, তাই আমাদের সাথে এমনটা হলো। তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে মা, এভাবে বলতে নেই, চল এবার বাড়িতে যাই। এরপর তারা একসাথে মিলে বাড়িতে চলে যায় আর সুখী দিন কাটাতে থাকে। চুপ চুপ করে বাইরে খেলতে যাই। মা যদি একবার দেখে আমাকে তাহলে যেতেই দিবে না। এই বলে শিপু আস্তে আস্তে হাঁটতে লাগলো। তখনই শিপুর মা জোরে করে ডাকতে লাগলো, শিপু, এই শিপু, কি রে, কই রে? এই যা, ডাক শুরু হলো, আর রক্ষা নেই। এবার আর বাইরে যেতেই পারবো না। ধুর। কি রে, কতক্ষণ থেকে ডাকছি, শুনতে পারছিস না? তাড়াতাড়ি আমার কাছে আয়। কি হলো? এভাবে ডাকছো কেন? আমি কি হারিয়ে গেছি নাকি, যেভাবে এত জোরে জোরে ডাকছো? জোরে জোরে ডাকছি কি আর সাধে? তোকে তো হাতের কাছে পাওয়াই যায় না। কোথায় যাচ্ছিলি শুনি? আরে, আমি যে বাইরে যেতে ধরেছিলাম, এটা মা কি করে জানলো? কি রে, কথা বলছিস না কেন? কোথায় যাচ্ছিলি, বললি না তো? আরে কোথাও না, আমি তো রুমেই ছিলাম। হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। আর শোন, এখন আর বাইরে যেতে পারবি না। এখন পড়তে বস। না মা, এখন পড়তে বসবো না। এখন পড়তে ইচ্ছা করছে না, পরে পড়বো মা। বেশি কথা শুনতে চাচ্ছি না। যা বলেছি তাই করো, যাও। আচ্ছা, ঠিক আছে। এই বলে শিপু তার রুমে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ইস, আর ভালোই লাগে না। তারপর শিপু তার রুমে চলে গেল আর পড়তে বসলো। শিপু তার মাকে অনেক ভয় পেত, কারণ শিপুর মা অনেক রাগী ছিল। এভাবে শিপুর দিন যেতে লাগলো। একদিন হাবু বিকেলে মাঠে খেলতে আসছিল। তখন সে এক বৃদ্ধাকে দেখতে পেল। তিনি এক গাছের নিচে বসেছিল। আরে দাদু, আপনি এখানে কি করছেন? কি হয়েছে আপনার? দাদু ভাই,
তুমি আমাকে বাঁচাও, ওরা যে আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। আপনি এসব কি বলছেন? কারা আপনাকে মারবে? আর আপনার শরীরে এত আঘাতের চিহ্ন কেন? তুমি আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এসব বলতেই সেই বৃদ্ধাটি মাটিতে শুয়ে পড়ল। তখন হাবু বলতে লাগলো, আরে, ইনি তো অজ্ঞান হয়ে গেছে। এখন কি করব আমি? এনাকে কিভাবে সাহায্য করব? তখন হাবু আশেপাশে তাকাতে লাগলো। তখন হাবু দুজন লোককে দেখতে পেল, আর হাবু তাদেরকে ডাকতে লাগলো আর তাদের সাহায্য নিল। আর সে বৃদ্ধাকে হাবু বাড়িতে নিয়ে এলো। কয়েকদিন পর সে বৃদ্ধা সুস্থ হলো। তুমি অনেক ভালো দাদু ভাই, তুমি আমাকে একদম সুস্থ করে তুললে। কিন্তু দাদু, আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে। আপনি কি আমাকে সবকিছু খুলে বলবেন? কি জানতে চাও, বলো। আপনাকে কারা মারতে চায়, আর কেনই বা মারতে চায়? সবকিছু খুলে বলুন আমাকে। তাহলে শোনো, আমি হলাম এক জাদুকর। আমি অনেক জাদু পারি, আর এই জাদু আমি ভালো কাছে ব্যবহার করি। একদিন আমাদের গ্রামের এক শয়তান ডাকাতকে আমি জাদুর মাধ্যমে এক পাহাড়ের নিচে বন্দি করেছিলাম। বন্দি করেছিলেন? কিন্তু কেন দাদু? কারণ সে ছিল অনেক খারাপ, গ্রামের কোনো মানুষকে শান্তিতে থাকতে দিত না। তাই আমাকে এই কাজ করতে হয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু তারা আপনাকে মারতে কেন চাচ্ছে? সেই ডাকাতের দলবলগুলো আমাকে মারতে চাচ্ছে, আর আমার কাছে সেই জাদু শিখতে চাচ্ছে। আর আমি এটা করতে রাজি হইনি, তাই তারা আমাকে মেরে ফেলতে চায়। এটা তো খুবই সাংঘাতিক ব্যাপার দাদু। তাহলে আপনার জীবন অনেক ঝুঁকিতে। আপনি পুলিশের কাছে কমপ্লেন করছেন না কেন? পুলিশের কাছে বলেও কোনো লাভ হবে না, তারা আমাকে কখনোই বাঁচতে দিবে না। আপনি কোনো চিন্তা করবেন না দাদু, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না। কিন্তু দাদু ভাই, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ দাদু, বলো। আমি তোমাকে আমার সব জাদু শিখে দিতে চাই। তাই নাকি দাদু? সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি। তবে আমার এক শর্ত আছে, তুমি এই জাদু শুধু ভালো কাজে ব্যবহার করবে। এই জাদুর মাধ্যমে তুমি অন্যকে সাহায্য করতে পারবে, আর এই জাদু অন্য কাউকে শেখানো যাবে না। আচ্ছা দাদু, তোমার এই সব কথা আমার মনে থাকবে। হ্যাঁ, আমিও জানি তুমি পারবে। তাহলে শোনো, ক্রিং ফ্রিং হিং টু। এভাবেই সে বৃদ্ধা হাবুকে জাদু শেখাতে লাগলো, আর হাবু মনোযোগ দিয়ে সেগুলো শুনতে লাগলো। এক পর্যায়ে হাবু সবগুলো জাদু শিখে নিল। তোমাকে অনেক ধন্যবাদ দাদু, আমাকে এত সুন্দর করে এইগুলো জাদু শেখানোর জন্য। তবে আমি আজ উঠি দাদু ভাই, আমাকে চলে যেতে হবে। না দাদু ভাই, তুমি কোথাও যেতে পারবে না।
তুমি এখানেই থাকবে। তুমি যদি চলে যাও তাহলে ওই ছেলেগুলো তো তোমায় মেরে ফেলবে। কিন্তু আমাকে এখানে আর থাকা যাবে না দাদু ভাই, আমাকে যেতে হবে। আমি আবার আসবো তোমাকে দেখতে, যদি বেঁচে থাকি। তুমি কিন্তু সত্যি আসবে দাদু ভাই, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। আচ্ছা দাদু ভাই, ঠিক আছে। এই বলে সে বৃদ্ধা সেখান থেকে চলে গেল আর হাবুর মন খারাপ হয়ে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। হাবু এই জাদু শেখার কথা হাবু কাউকেই বলল না। হাবু প্রতিদিন এগুলো চর্চা করতে লাগলো আর ভালোভাবে শিখতে লাগলো। তখনই সেখানে হাবুর বাবা এলো আর বলল, কিরে বাবা, তুই এভাবে কি পড়ছিস, তাও আবার অনেক মনোযোগ দিয়ে? তেমন কিছু না বাবা, একটা পড়া পড়ছিলাম। ও, তাহলে ঠিক আছে বাবা, মন দিয়ে পড়ো। আমি যাই তাহলে। তুমি এখন কোথায় যাবে বাবা? বাজারে যাব বাবা, বাজার করতে হবে। আমিও তোমার সাথে যাব বাবা। আচ্ছা চলো। এই বলে হাবু তার বাবার সাথে বাজারে চলে গেল আর তারা বাজার করে বাড়িতে চলে এলো। পরদিন হাবু আর শিপু স্কুলে যেতে লাগলো। তখন শিপু হাবুকে বলল, জানিস হাবু, বাবা আজকে আমাকে বলল আমাদের পাশে গ্রামের এক জাদুকর মারা গেছে। কি? এসব তুই কি বলছিস শিপু? উনি মারা গেছে মানে? এটা হতে পারে না। হতে পারে না মানে? এসব তুই কি বলছিস? না না, কিছু না। তবে ওনাকে কি কেউ মেরে ফেলেছে নাকি উনি মারা গেছে? আমি শুনেছি ওনাকে কেউ মেরে ফেলেছে। এসব শুনে হাবু চুপ হয়ে যায় আর কিছু বলে না। আর সেখান থেকে হাবু বাড়িতে চলে আসে আর হাবু সে বৃদ্ধা দাদুর জন্য কান্না করতে থাকে। আর এভাবেই হাবুর দিন যেতে লাগলো। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো তাড়াতাড়ি। আরে কি হলো রে বাবা, এভাবে ডাকছিস কেন? মা দেখো, আমি স্কুলে কবিতা আবৃত্তি করে ফার্স্ট হয়েছি আর আমাকে এই জ্যামিতি বক্সটা গিফট করেছে। অনেক ভালো করেছিস বাবা। এই জ্যামিতি বক্সের মাধ্যমে তুই অনেক গণিতের সমাধান করতে পারবি। যা, এটা তোর পড়ার টেবিলে রেখে আয়। আমি তোর জন্য খাবার রেডি করছি। আচ্ছা মা, ঠিক আছে। এরপর হাবু তার ঘরে গিয়ে জ্যামিতি বক্স রেখে দিল আর হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলো আর বলল, মা, বাবা কোথায় গেছে? বাসায় নেই কেন? বাজারে গেছে রং কিনতে। রং কিনতে? সেটা কেন মা? রং দিয়ে কি করবে? আমাদের এই পুরো বাসাটা রং করবে। তাহলে তো অনেক ভালো হবে। নতুন রং লাগালে বাসাটা পুরো চকচক করবে। হ্যাঁ রে বাবা। এই বলে হাবু খাবার খেয়ে নিল আর তার বন্ধুর সাথে বাহিরে খেলতে গেল। কিন্তু শিপু খেললো না, তাই হাবু একাই খেললো আর শিপু গালে হাত দিয়ে বসে থাকলো। খেলা শেষ হলো। তখন হাবু শিপুকে বলল, ইরে, তোর কি হয়েছে? গালে হাত দিয়ে বসে আছিস, খেলতেও গেলি না। কি হয়েছে বলতো? জানিস, কাল রাতে আমাদের বাসায় ডাকাত এসেছিল আর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। আমরা কেউ বুঝতেই পারিনি। আর তার সাথে আমার মায়ের পছন্দের দামি গহনাটাও নিয়ে গেছে। কি বলছিস এসব? এত কিছু এক রাতেই হয়ে গেল আর তোরা কেউ কিছু বুঝতেই পারলি না? জানি না রে, বাসায় একটু শব্দ হলেই মা বাবা বুঝতে পারে, কিন্তু কাল রাতে কেউ টেরও পায়নি।
এখন আর কি করবি? যা হবার তা তো হয়েই গেছে। এসব নিয়ে আর ভাবিস না, চল বাসায় যাই। তারপর তারা একসাথে বাসায় চলে যায়। আর পরের দিন তারা স্কুলে চলে যায়। এভাবে অনেক দিন চলে যায়। একদিন সকালবেলা বাবা বাবা, বাজার থেকে আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে, নিয়ে আসবো আমি। তুমি এখন পড়তে বসো। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর হাবু পড়তে বসে আর হাবুর বাবা বাজারে চলে যায়। আর বাজার থেকে সব ভালো ভালো জিনিস ও দামি জিনিস কিনতে থাকে। সেই সময় সে বাজারে থাকা একটি ডাকাত দেখে ফেলে। আরে, ওই লোকটার কাছে তো অনেক টাকা, মনে হয় ইনি অনেক বড় লোক। তাহলে এনার বাড়িতে ডাকাতি করলে কেমন হয়? যাই যাই, এই সুখবরটা সর্দারকে বলে আসি। এই বলে সে ডাকাত জোরে জোরে হাঁটতে লাগলো আর তাদের গোপন স্থানে চলে গেল আর তাদের সর্দারকে ডাকতে লাগলো। সর্দার, ও সর্দার, আরে কোথায় গেলেন আপনি? তাড়াতাড়ি আসেন, সুখবর আছে। আরে কি হলো রে, এভাবে ডাকছিস কেন? তারপর সেই ডাকাত সবকিছু খুলে বলে। এসব শুনে ডাকাতের দল সবাই অনেক খুশি হয়ে যায়। বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। তাহলে চল আমরা কালকেই ওই বাড়িতে আক্রমণ শুরু করি। হ্যাঁ হ্যাঁ সর্দার, আপনি ঠিক বলেছেন। অন্যদিকে হাবুর বাবা বাজার করে নিয়ে এলো আর তারা খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা মা বাবা, আমি স্কুলে চলে গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, সাবধানে যাবি। তারপর হাবু স্কুলে চলে যায় আর স্কুলের অনেকে বলা বলি করতে থাকে। আরে শিপু, সবাই এত কি বলা বলি করছে রে? সবাই ওই ডাকাতের বিষয়ে বলা বলি করছে। ডাকাতের কথা বলা বলি করছে মানে? আবার ডাকাতগুলো কারো বাড়িতে ডাকাতি করেছিল নাকি? অনেকজনের বাড়িতে ডাকাতি করেছে, তাই তো সবাই এসব বলা বলি করছে। তাহলে তো এর একটা বিহিত করতেই হয়, কি বলিস? তা তো করতেই হবে, না হলে তো সবারই অনেক সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আজকে বাসায় গিয়ে বাবার সাথে কথা বলতে হবে। তারপর তারা ক্লাস করে আর বাড়িতে চলে যায়। আর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর সে রাতে ডাকাতের দল হাবুদের বাড়িতে আসে আর সেই সময় হাবুর ঘুম ভেঙে যায়। তখন হাবু বলে, আরে, আমি তো বাবাকে ডাকাতের বিষয়ে বলতে ভুলে গিয়েছিলাম। থাক, কাল সকালেই বলবো। যাই, এখন একটু বাহিরে গিয়ে পানি খেয়ে আসি। আরে এ কি, ডাকাত তো আমাদের বাড়িতে, দেখতে হবে এরা কি করে। এই চল চল, সবার মুখে স্প্রে দিয়ে দে। স্প্রে? ও, এর জন্যই কেউ কিছু বুঝতেই পারে না। তাহলে এই ব্যাপার। এই তাড়াতাড়ি কর, সবকিছু তাড়াতাড়ি ব্যাগে ঢুকা। না না, এদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। পেয়েছি আইডিয়া। হাবু তখন চুপি চুপি তাদের রুমের সব লাইট অফ করে দিল। আরে কি হলো, লাইট কে অফ করলো? আরে সেটাই তো, লাইট অফ করলো কে? তখনই হাবু এক লাঠি নিয়ে ডাকাত দলের একজনের মাথায় মারতে লাগলো। আহ, আরে কে মারলো আমায়? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। একে বলছেন আপনি? আমরা কেন আপনাকে মারতে যাব? মারতেও তো পারিস। যাই হোক, এখন তাড়াতাড়ি কাজ কর। অন্যদিকে হাবু তাদের সবাইকে অনেক জোরে জোরে মারতে লাগলো আর অন্ধকারে একটা দড়ি দিয়ে সবাইকে বাঁধতে লাগলো। অন্যদিকে হাবু তাদের শক্ত করে বেঁধে নিল আর তখন লাইট অন করে দিল।
আরে এ কি, আমি তো নড়তেও পারছি না। আর এই বাচ্চা ছেলে, তুমি কোথা থেকে এলে? এটা তো আমারই বাড়ি আঙ্কেল, আমাকে তো আপনাদের চোখেই পড়েনি। কি রে, এই বাচ্চাকে দেখতে পারিসনি? না সর্দার, একে তো দেখতে পারিনি, কিন্তু এবার কি হবে আমাদের? এবার আপনারা জেলে যাবেন আঙ্কেল, জেলে যাবেন। জেলে? এইসব কি বলছে বাচ্চাটি? আস্তে আস্তে সকাল হয়ে যায়। হাবুর মা বাবার ঘুম ভেঙে যায়, আর তারা ঘুম থেকে উঠেই এই সব কিছু দেখে ঘাবড়ে যায়। কি ব্যাপার হাবু, এসব কি কি হয়েছে এখানে? আর এনারা কারা? তখন হাবু সব ঘটনা খুলে বলে, আর তখন হাবুর বাবা পুলিশকে খবর দেয়। তারা এসে ডাকাতদের নিয়ে যায়, আর সবাই সেই ডাকাতের হাত থেকে রক্ষা পায়, আর হাবুকে অনেক ধন্যবাদ জানায়।